নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের ব্যাপারে, সেনা সংক্রান্ত ব্যাপারে ভারত তার অবস্থান একেবারে ক্লিয়ার করে রেখে দিয়েছে এবং সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভারত একদম গোছানো হয়ে গেছে। একটা ড্রিল বাকি ছিল, আমি আগেই বলেছিলাম আপনাদের 33 কোর আমাদের ওখানে যেটা রয়েছে সুকনায়, তারা গতকালকে একটা ড্রিল করেছে T-90 ট্যাঙ্ক নিয়ে। The exercise of Trishakti Corps in Chicken Neck refers to military drills conducted by Indian Army's Trishakti Corps 33 Corps ব্র্যাকেটে in the Siliguri corridor, 22 কিলোমিটারের যেটা শিলিগুড়ি করিডোর রয়েছে, often called as chicken neck, a strategically vital narrow strip, ওই 22 কিলোমিটার যেটা of land connecting mainland India to northeast region, where they focus on enhancing combat readiness and defending against potential threat in this sensitive area. এখন potential threatটা কি? পোটেনশিয়াল থ্রেটটা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে যে বারবার এই হুমকি দেওয়া হয়েছিল না, এখনো হুমকি যেগুলো চলছে সেটা হচ্ছে চিকেন নেক দখল করে নেব, আমরা চিকেন নেক থেকে আমরা ভারতকে আলাদা করে দেব। এছাড়া তো একটা ম্যাপ জারি করা হয়েছিল, আমাদের মাহফুজ তিনি একটা ম্যাপ জারি করেছিলেন, তারপর আবার তুলেও নিয়েছিলেন। সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, চিকেন নেক সব বাংলাদেশ নিয়ে নেবে, তা একদম ম্যাপ ট্যাপ জারি করে রেখে দিয়েছে। তার মানে মনের ভেতরে এই খায়েশটা রয়েছে যে আমরা ভারতবর্ষ অধিকার করব, তারপর ধীরে ধীরে আমরা দিল্লির দিকে যাব, তারপরে সেই গাজওয়ায়ে হিন্দ। মানে বড় ভাইয়ের যে স্বপ্ন দেখতে দেখতে বড় ভাই বিক্রি হয়ে গেছে পাকিস্তান, সেই বড় ভাইয়ের স্বপ্ন এখন ছোট ভাইয়ের ঘাড়ে চেপেছে। তাই ছোট ভাই এখন খুব স্বপ্নটা দেখছে, তা ভারতবর্ষ কি করে, ভারতবর্ষ ছোট দেশ, কমজোরি দেশ, সে আগে থেকে সুরক্ষা ব্যবস্থাগুলো ঠিকঠাক করছে। একদম বাকি ছিল T-90 ট্যাঙ্ক। অন্য জায়গায় মহড়া টহড়া হয়, কিন্তু শিলিগুড়ি চিকেন নেকে এই প্রথমবার একটা মহড়া হলো। এছাড়া সমস্ত আপনার যত মিসাইল ফিসাইল যেগুলো আছে সেগুলো তো ঝাড়া পোছা সমস্ত কমপ্লিট, ওভারঅলিং কমপ্লিট হয়ে গিয়েছে। মোটামুটি আমি যেটা বলেছিলাম 4টে অঞ্চল, সেই 4টে অঞ্চলে বিভিন্ন ইনস্টলেশন বসানো থেকে শুরু করে আপনার মানে সব রেডি হয়ে গেছে। এবার শুধু ফাইনাল অ্যাকশনের দিন। এই যে চিকেন করিডোর যে এখানে আমাদের এখানে যে এটা হয়েছে, সেটা নিয়ে এবার বাংলাদেশের কাগজেও একটা বেরিয়েছে খবর। ইনকিলাব লিখেছে, এবার ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কোর সীমান্ত এলাকায় তাদের তৎপরতা বৃদ্ধি করেছে, যা বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে সিকিম এবং শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়া আয়োজন করেছে, যেখানে ব্যবহার করেছে অত্যাধুনিক T-90 ট্যাঙ্ক, এর সাথে আবার অত্যাধুনিক ভারী সব অস্ত্র। ভারত এই মহড়া চালানোর পরই তা নিয়ে চারিদিকে উঠেছে জল্পনা। ঠিক কোন উদ্দেশ্যে ভারত হঠাৎ করে সীমান্তে এত বড় মহড়া চালালো, সেটি নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। চুলচেরা বিশ্লেষণে কিছু নেই ভাই, আপনাদের দেশে আক্রমণের সমস্ত পরিকল্পনা হয়ে গেছে, ডেটও ফিক্স হয়ে গেছিল। আমি বলছি, ডেট বলবো না আমি, কিন্তু ডেট ফিক্স হয়ে গেছিল। কিন্তু বাদ সেরেছে কোথায় জানেন? গতকাল রাত্রিবেলা ট্রাম্পের কাছ থেকে একটি ফোন আসে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির কাছে। মোদিজি আছেন এখন গুজরাটে, আজকে ফিরে গেছেন, কালকে তিনি ছিলেন গুজরাটে, অভয়ারণ্য ঘুরছিলেন। দপ্তর থেকে ফোন আসে, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ই কথাবার্তা হয়েছে, বিশেষ করে
যে এই যে অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে, এখন বিশ্বের তো সমস্ত মানে শক্তিগুলো সমস্ত আবার নতুন করে সাজানো হচ্ছে। মানে এই ট্রাম্পের এই যে শুল্ক নীতি, তাতে কিন্তু বিশ্বের কিন্তু অনেক দেশ উঠবে নামবে, নতুন করে শক্তি করবে, এই সমস্ত খেলা টেলা হবে। অর্থনৈতিক একটা যুদ্ধ তৈরি হয়ে গেছে। এটা অর্থনৈতিক তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যায়। সব জায়গায় গোলাগুলি চলে না। এখন বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে পরে সেটা হচ্ছে সাইবার ওয়ার হতে পারে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ওয়ার হতে পারে। ফাইন্যান্সিয়াল ওয়ার দিয়ে এখন শুরু হলো, এটা নিয়ে কথাবার্তা কমপ্লিট হয়েছে। তার সঙ্গে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প 2 লাইনে দুটো কথা বলেছেন, ওয়েট ফর ফিউ ডেজ, আই এম কামিং। কয়েকদিনের জন্য দাঁড়িয়ে যান, আমি আসছি। তার মানে হয় উনি এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা বলবেন, ওর মনে কি আছে তিনিই জানেন। ট্রাম্পের মনে কি আছে, ট্রাম্প কি করবেন সেটা ট্রাম্পই ভালো করে নিজেই বলতে পারবেন না হয়তো, কারণ 10 মিনিট আগে উনি জানেন না যে 10 মিনিট পরে উনি কি বলবেন। তা এইরকম একটা ফোন আসাতে আমাদের সমস্ত যে প্ল্যানগুলো ছিল সেই প্ল্যানগুলো আপাতত ধামা যাওয়া পড়েছে। এখন এটাও কিন্তু পরিষ্কার করা হয়নি মার্চের ক তারিখে উনি আসবেন। সম্ভবত দুবাইতে রাশিয়ার সঙ্গে ওনার যে মিটিংটা করার কথা আছে, সেই মিটিংয়ে যাওয়ার পথে অথবা আসার পথে, আমার মতে সম্ভবত যাওয়ার পথে উনি ভারত ছুঁয়ে উনি দুবাই যাবেন। এই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের হাফ ইত্তেশ করে বসে থাকতে হবে। এই মানে এইখানে একটা স্থবিরতা এসে গেছে। এখন যাই হোক, এখন মহাশক্তিধর দেশ, তিনি সমস্ত দায়িত্ব দিয়েছেন মোদিজির ওপরে। মোদিজি সব তো সুলটুল খাটিয়ে মোদিজি বসে আছেন। এবার তিনি বলেছেন আমি আসছি, একটু সবুর করুন, আমি আসছি। তিনি এসে সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক প্রস্ত কথা বলতে পারেন। এদিকে শোনা যাচ্ছে নাকি তুলসী গেবার্ডের সঙ্গে একটা কথা হয়েছে আমাদের শেখ হাসিনা। কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, কিন্তু এরকম একটা খবর বেরিয়েছে 21 টিভিতে। তারা লিখেছে মার্কিন গোয়েন্দা প্রধান ও হাসিনার বৈঠক যা জানা গেল, এইটা ওনারা লিখেছেন। তা এই খবরটার কিন্তু সত্য মিথ্যে কিছুই কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার উপরে এই কথাটার উপরে আমার উপরে বিশ্বাস করবেন না এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে। তবে এটা ঘটনা যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে, দেশে ফেরা তো চূড়ান্ত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সেটা মার্চ মাসের কবে হবে, কারণ ভারত চাইছে মার্চ মাসের মধ্যে এই চ্যাপ্টার ক্লোজ করে দাও। কারণ বিশ্বে যে অবস্থা হচ্ছে সেখানে ভারতের কি অবস্থান হবে সেটা নিয়ে ভারতকে কিন্তু এবার চিন্তা করতে হবে, কারণ সবাই কিন্তু ভারতকে নিয়ে টানাটানি করবে। ভারত হচ্ছে সব থেকে বড় দেশ, সব থেকে বড় বায়ার এবং ফুড বাস্কেট অফ ওয়ার্ল্ড। সারা বিশ্বে খাদ্য রপ্তানি করে থাকে, নিজের খাবার জুগিয়ে সারা বিশ্বে খাদ্য রপ্তানি করে থাকে। সেই ভারতকে এখন আমেরিকা ছাড়বে না। ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি তাদের একটা 21 জনের একটা প্রতিনিধি দল, উর্সুলা মহিলা যিনি আছেন ওদের ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিলের যিনি চেয়ারম্যান উর্সুলা, তার নেতৃত্বে মোদিজির সঙ্গে এসে দেখা করে গিয়েছেন 21টা দেশের নেতারা। ফলে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়বে না। রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, চীনের ওপরে ট্যারিফ বসিয়েছে, চীন আমাদের সঙ্গে শত্রুতা বন্ধ করে দিয়েছে। এখন চীন চাইবে রাশিয়া, চীন এবং ভারত একটা মহাশক্তি, একটা ব্লক হোক।
সেখানে রাশিয়ার সঙ্গে চীনের কি সম্পর্ক থাকবে, ভারতের সঙ্গে কি সম্পর্ক থাকবে, অনেক জটিল ব্যাপার আছে। এই জটিল ব্যাপারগুলো সব সমাধান করার জন্য ভারতের মাথাটা খালি হওয়া দরকার। সেখানে এই একটা যদি সমস্যা একটা থেকে যায়, শেখ হাসিনা পর্ব, এটাকে মেটাতেই হবে। তাই একেবারে মার্চের মধ্যে এটাকে একেবারে সেটেল করতে চাইছে ভারত। আর তার জন্য সমস্ত রকম প্রক্রিয়া এবং প্রকরণ সমস্ত সাজানো হয়ে গিয়েছে, এখন শুধু ঢোকার অপেক্ষা। এরা যা করছে বাঁদরামো, এগুলো করুক, তাতে ভারতবর্ষের কোনো মানে এ নেই, কিছু যায় আসে না। আমাদের রিজার্ভ ফোর্স ছেড়ে দিন, আমাদের কমব্যাট ফোর্স যেটা আছে সেটা হচ্ছে 13.5 লক্ষ। রিজার্ভ ফোর্স ছেড়ে দিন, 13.5 লক্ষ। তার মধ্যে যদি 5 লক্ষ সৈনিক যদি ভারত বা পাকিস্তানে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে অলিতে গলিতে পিঁপড়ে মশা মাছির মতো ঠিক 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 করে হচ্ছে ভারতীয় সৈন্য। আর বাংলাদেশটাকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। 4 ভাগে ভাগ করে বাংলাদেশে ভাগাভাগি হবে না, 4 ভাগে ভাগ করে আর কি অ্যাকশনটা হবে। এরকম ক্রস করে, এরকম একটা ক্রসে একটা অ্যাকশন হবে, এরকম একটা ক্রসে একটা, এরকম একটা ক্রসে, এরকম একটা ক্রসে। তার মানে একদিক দিয়ে সমুদ্র আর 3 দিক দিয়ে 3 দিক ঘেরা, 3 দিক জমি আছে আর একদিকে সমুদ্র আছে। সমুদ্র একদিকে ঘেরা হবে আর 3 দিকে জমি ঘেরা হবে। এবার 3 দিক থেকে মুভ করা হবে, এরকম একটা কিছু একটা হতে পারে। এখন ডিফেন্সের ব্যাপার আমায় তো সব বলবে না, ইতিমধ্যে যা শুনি, এর প্রাইভেট একটা ফাংশনে আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব তিনি বলেছেন যে দে হ্যাভ ক্রস এভরি রেড লাইন। বাংলাদেশের প্রতি এতটাই বিরক্ত, বলছেন তারা সমস্ত রেড লাইন ক্রস করে ফেলেছে। মানে আমাদের ধৈর্যেরও সীমা শেষ। ওই ওয়াকারুজ্জামানের মতো বলতে হয়, এনাফ ইজ এনাফ। এবার আপনারা তৈরি হয়ে থাকুন ভাই, আপনাদের জন্য কিন্তু বড় রকমের একটি বংশদণ্ড একদম আপনাদের জন্য ঠিক হয়ে আছে। এইবারে এই সেনা বাহিনীর মধ্যে আবার একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। এখন ওয়াকারুজ্জামান নেই, তিনি তো বিদেশ গিয়ে বসে আছেন, কঙ্গোতে না কোথায় গেছেন, এটা কনফার্ম উনি কঙ্গোতে গেছেন, আফ্রিকান রিপাবলিকের কঙ্গোতে গেছেন। ওখান থেকে উনি দেশেই ফিরবেন। তা এখন খবরের কাগজে একটা বেরিয়েছে, ওদের একটা কাগজে ক্যান্টনমেন্টে উত্তেজনা, এটা খবরটা আমিও পেয়েছি। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভক্ত সেনাবাহিনী গোলাগুলির খবর। সেনা ক্যান্টনমেন্ট সাভারে হয়েছে, সেনা ক্যান্টনমেন্টের মধ্যে কিন্তু এই সমস্ত গন্ডগোলগুলো শুরু হয়েছে, যদিও সেটা সাভারের মধ্যেই সীমাবদ্ধ। এটা কিন্তু ঢাকা, রংপুর, চট্টগ্রাম এসব জায়গায় এখনো পর্যন্ত যায়নি। মজার কথা হলো যে শিলিগুড়ির ওই অত উঁচুতে হঠাৎ মহড়া হতে গেল কেন? একদিন তো মহড়া হতো আমাদের সমতল ভূমিতে। এই যে সমতল ভূমি আমাদের গুজরাটে কচ্ছ এই এলাকাতেই কিন্তু আমাদের মহড়া হয়। সব দেশেই মহড়া হয়, আমাদের দেশেও মহড়া হয়, নৌবাহিনী মহড়া হয়, বিমান বাহিনী মহড়া হয়, স্থলবাহিনীরও মহড়া হয়। একদিন হতো কচ্ছ এই সমস্ত এরিয়ায় হতো, মধ্যপ্রদেশে কিছু জায়গা হতো, কিন্তু এখন হচ্ছে একেবারে মাথার উপরে উঠে T-90 ট্যাঙ্ক তুলে নিয়ে গিয়ে ওখানে মহড়া হচ্ছে। T-90 ট্যাঙ্ক কত আছে বলবো না, এই ট্যাঙ্ক কিন্তু মারাত্মক ট্যাঙ্ক, এ তো বিধ্বংসী ট্যাঙ্ক, একে মারতে পারবেন না। এর চাদর এত মোটা, একে গোলাগুলি মেরে আপনার সেল ফেল মেরে একে কিছু করা যাবে না। আর এ দিনে যেমন কার্যকরী, রাতেও তেমনি কার্যকরী, কারণ এর থার্মাল ইমেজ একটা ব্যাপার রয়েছে। ট্যাঙ্কের ভেতরে যিনি চালক থাকবেন তিনি থার্মাল ইমেজে সব দেখতে পাবেন, কোথায় কি ইনস্টলেশন, পড়াবর মার মেরে উড়িয়ে দাও। তো যাই হোক, এই সমস্ত বিধ্বংসী অস্ত্রশস্ত্র নিয়ে যখন মাঠে নামবে, 3 দিনে 72 ঘন্টায় খেলা শেষ, চল চা। যারা আওয়ামী লীগ রয়েছে তারা থাকবে,
যারা সাধারণ মানুষ তারা থাকবে, আর যতই আদর বাঁদর যত আছে সব বঙ্গোপসাগরের জলে বিসর্জন হয়ে যাবে। না রইল মাছ, না বাঁচি মাছেরই। তো আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকুন, যা কিছু হবে। ট্রাম্প সাহেব আসুক, উনি এসে কি বলেন, যদি আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তো বলেন, না হলে মোদীর সঙ্গে কি কথাবার্তা হবে তা তো আমি জানি না। ট্রাম্প সাহেব আসার জন্য অবধি অপেক্ষা করুন। ততদিন আমিও চুপচাপ বসে দেখি যে কত কি নাটক আর হতে পারে বাংলাদেশে। আর ওই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আরো কত মিথ্যে কথা বলতে পারেন। আমরা তার এই মিথ্যে কথা বলার এই প্রতিযোগিতা আর নাটক ফাটক দেখি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।